আচ্ছা, হাওয়ার্ড আর্কিটেকচার ইনপুট আউটপুট কেমন হয় এই ছবিগুলো জাস্ট কিছু কিছু দেওয়া আছে, অত জানার দরকার নেই। তোদের এইখানে দেখতে হবে যে আমাদের মাইক্রো কন্ট্রোলারের ফিচার্সের মধ্যে কি কি জিনিস। আমাদের মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ক্লক বা অসিলেটর আছে। মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ইনপুট আউটপুট পিন থাকে, ইন্টারাপ্টের কিছু পিন থাকে, টাইমারের কিছু পিন থাকে, আর কিছু পেরিফেরাল থাকে। পেরিফেরালের মধ্যে এই তিনটেই মূলত থাকে। যে কোনো তুমি মাইক্রো কন্ট্রোলার বোর্ড তুলে নাও, তুমি এগুলো ব্যতীত যদি অন্য কিছু পাও তাহলে আমাকে বলো, আমি সেদিন মাইক্রো কন্ট্রোলার পাওয়ারও বন্ধ করে দেবো। তাহলে মাইক্রো কন্ট্রোলার ফিচার্সের মধ্যে যেটা থাকে ক্লক, অসিলেটর, ইনপুট আউটপুট পিন, ইন্টারাপ্ট আর টাইমার, এগুলো হচ্ছে বেসিক ফিচার। এগুলো সব মানে মোটামুটি সব মাইক্রো প্রসেসরেই তুই দেখতে পাবি। কিছু কিছু মাইক্রো প্রসেসরে এই পেরিফেরালগুলো তিনটের জায়গায় আরও কিছু অ্যাড হয়, কিন্তু বেসিক এই তিনটেই থাকে। একটা হচ্ছে এডিসি ইনপুট, যেটাকে আমরা আগের সেমিস্টারে পড়ে এসেছি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইনপুট। আরেকটা থাকে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইনপুট, ঠিক আছে। আরেকটা থাকে হচ্ছে পালস উইথ মডুলেশন। তাহলে এই তিন ধরনের ইনপুট আউটপুট পেরিফেরাল ডিভাইস বা পেরিফেরাল কম্পোনেন্ট বা ফিচার্স আমরা দেখতে পারি যে কোনো মাইক্রো কন্ট্রোলার বোর্ডে বল বা চিপে। বল কেউ কিছু বলবি অবধি? দাদা পেরিফেরালস মানে কি র্যাম রম ওগুলোকে বোঝায় তো? না না, পেরিফেরালস মানে হচ্ছে যে ডিভাইসগুলো তোর বাইরে থেকে তুই মাইক্রো কন্ট্রোলারের সাথে কানেক্ট করছিস থ্রু সাম ওয়্যার, থ্রু সাম কেবল, সেগুলোকে পেরিফেরালস বলে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার, এক্সটার্নালি অ্যাড করা হয় এগুলো। হ্যাঁ এক্স্যাক্টলি এক্সটার্নালি অ্যাড করা হয়, এক্স্যাক্টলি হয়েছে। তো আমি গেলাম নেক্সট। আর কোনো কোশ্চেন তোমাদের মধ্যে? সবার ক্লিয়ার? নাও না, যেটা দেখা যায় না আর্কিটেকচারটা একবার দেখাও, ওটাতে একটু দেখতে হবে। নেক্সট এবার আসবো হচ্ছে আমরা যদি মাইক্রো কন্ট্রোলারের সাথে মাইক্রো প্রসেসরের কম্পেয়ার করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেমিস্টার এক্সামের জন্য। যদি আমরা মাইক্রো কন্ট্রোলারের সাথে মাইক্রো প্রসেসর কম্পেয়ার করি তাহলে আমরা কি কি জিনিস দেখতে পাবো। মাইক্রো প্রসেসর একটা জেনারেল পারপাস প্রসেসর। জেনারেল পারপাস প্রসেসরে কোনোদিন র্যাম, রম, ইনপুট আউটপুট পোর্ট অ্যাভেলেবেল থাকে না। তোরা যদি দেখিস, তোরা মার্কেট থেকে মাদারবোর্ড কিনে নিয়ে আসিস, মাদারবোর্ডের মধ্যে একটা জায়গা আছে যেখানে তোরা মাইক্রো প্রসেসরকে কানেক্ট করিস, ইয়েস অর নো, নাকি না? কিন্তু তোরা কি এমন কিছু চিপ নিয়ে আসিস যেখানে মাইক্রো প্রসেসরের সাথে র্যাম, রম সব আগে থেকে কানেক্ট থাকে মার্কেট থেকে? না, তা তো থাকে না। তোরা যখন কিনে নিয়ে আসিস ক্যাবিনেটটা, তোরা যখন বাড়িতে কম্পিউটারের জন্য ক্যাবিনেটটা কিনে নিয়ে আসিস, তাতে আলাদা করে রম কিনতে হয়, আলাদা করে র্যাম কিনতে হয়, ইয়েস অর নো? মানে হার্ড ডিস্ক, রম বলতে হার্ড ডিস্ক কিনতে হয় আলাদা করে, র্যাম কিনতে হয় আলাদা করে, প্রসেসর কিনতে হয় আলাদা করে, ইয়েস অর নো? এই সমস্ত জিনিসগুলোকে মাদারবোর্ডে কানেক্ট করে তোদের কম্পিউটার রেডি হয়, হ্যাঁ কি না বল? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, আমাদের যে কোনো মাইক্রো প্রসেসরে কিন্তু র্যাম, রম, ইনপুট আউটপুট পোর্টগুলো অ্যাভেলেবেল থাকে না, বাইরে থেকে আলাদা করে লাগাতে হয়। ঠিক আছে, বুঝতে পারছিস? এই জন্য এখানে একটা বড় বেনিফিট কি, ভার্সেটাইল। মানে আমরা চাইলে আমাদের অ্যাকর্ডিংলি আমরা র্যামকে বাড়াতে পারি, কমাতে পারি, এই সুবিধাগুলো রয়েছে। রমকে বাড়াতে পারি, কমাতে পারি, ইনপুট আউটপুট পোর্ট বাড়াতে পারি, কমাতে পারি, এই জিনিসগুলো বেনিফিট আমরা দেখতে পাই। কিন্তু যদি এবার সাইজের মানে পার্সপেক্টিভে বলি, তাহলে অনেক বেশি বড় সাইজ লাগছে। মাদারবোর্ডের সাইজ কিন্তু অনেক বড় হয়, তোর একটা ডেস্কটপ অনেক বেশি জায়গা নেয়, জায়গা নেয় কি নেয় না বল রুমের? তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে যেহেতু র্যাম, রম, ইনপুট আউটপুট পোর্ট অন চিপ নেই, সেই কারণে আমাদের এক্সটার্নালি এই জিনিসগুলো কানেক্ট করতে হবে। বাট এটার একটা অ্যাডভান্টেজও আছে, এই ডিভাইসগুলো অনেক বেশি ভার্সেটাইল। কারণ এই ডিভাইসে আমরা চাইলে আমরা র্যাম, রম, ইনপুট আউটপুট পোর্টের সংখ্যা বাড়ানো, কমাতে পারি। কিন্তু সেখানে যদি আমরা মাইক্রো কন্ট্রোলারের কথা বলি, মাইক্রো কন্ট্রোলারে কিন্তু সবকিছু ওয়ান চিপ, একটা চিপের মধ্যেই সবকিছু রয়েছে। একটা চিপের মধ্যেই সিপিইউ রয়েছে, একটা চিপের মধ্যেই র্যাম রয়েছে, রম রয়েছে, ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে, টাইমার রয়েছে, এডিসি এবং আদার যে পেরিফেরালগুলো দেখলি, পিডব্লিউএম, এই সবগুলো একটা চিপের মধ্যেই রয়েছে। এটা একটা যেমন অ্যাডভান্টেজ, যেহেতু এটা কি অ্যাডভান্টেজ, এটা খুব কম্প্যাক্ট, খুব স্মল একটা চিপের মধ্যে আমার সবগুলো জিনিসই রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, যেহেতু এখানে ফিক্সড অ্যামাউন্ট অফ র্যাম, রম অ্যাভেলেবেল রয়েছে, তুই চাইলেও আর সেই র্যাম, রম বাড়াতে পারবি, তোকে এইটুকুনি দিয়ে কাজ চালাতে হবে। ঠিক আছে, এবং এই ধরনের ডিভাইসগুলো যেহেতু অনেক কম্প্যাক্ট, তাই জন্য লেস পাওয়ার তোমার কনজাম্পশন করে। এবং এছাড়াও এর আরেকটা বড় সুবিধা হচ্ছে, যেহেতু এটা অনেক ছোট এবং কম্প্যাক্ট, এর জন্য এর কস্ট অনেক কম। একটা মাইক্রো কন্ট্রোলারের কস্ট একটা মাইক্রো প্রসেসরের প্রায় 1/3 ভাগ হয়।
মানে একটা মাইক্রো প্রসেসরের দাম যদি 7,000 টাকা হয় তাহলে 3,000 3,500 টাকা আরো কম টাকায় কি একটা মাইক্রো কন্ট্রোলার পেয়ে যাবে। কি করে দাদা? একটা আর্ডিনো বা আর্ডিনো বোর্ডের দাম কত? 450 টাকা, 500 টাকা, 600 টাকা। ইয়েস অর নো? ইয়েস অর নো? তোরা নেটে গিয়ে এক্ষুনি সার্চ কর আর্ডিনো বোর্ড লেখ, কত টাকা হবে? খুব ভালো কোয়ালিটির কিনলেও 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকা, তাই তো? কিন্তু তুই যদি একটা মিনিমাম প্রসেসরও কিনতে চাস আজকের দিনের মার্কেটে, ঠিক আছে, তাহলে সেটা দেখ তার প্রায় 3x টাইম বেশি দাম। একই না বলবি আমাকে? একই না বলবি? হ্যাঁ দাদা। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস যেমন মাইক্রো কন্ট্রোলারের সুবিধা, যেমন লো কস্ট হয়, চিপার হয় এবং খুব কম্প্যাক্ট হয়, ছোট একটা চিপের মধ্যে সব কিছু অ্যাভেলেবেল, তেমন একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে ফিক্সড অ্যামাউন্ট অফ র্যাম রম আছে, তুই চাইলেও সেটাকে আর ইনক্রিজ করতে পারবি না, ঠিক আছে? এই হলো কিন্তু ব্যাপার। তাহলে এই কম্পেয়ারগুলো কিন্তু আসে এক্সামে, এটা খুব ভালো করে দেখিস, এই স্লাইডটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোদের সেমিস্টার এক্সামের জন্য, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এই টুকুনি পয়েন্ট? একটু বলবি আমাকে, কনফার্ম করবি? হ্যাঁ দাদা, ক্লিয়ার হয়েছে। মাইক্রো কন্ট্রোলারের কথা যদি বলি, হোম অ্যাপ্লায়েন্সে আজকে আমরা যে অ্যাপ্লায়েন্সেসগুলো ইউজ করছি, লাইক আমি তোদেরকে আগেই বলেছিলাম যে টেলিভিশনের কেবল টিভির ভিউনার রিমোট, ঠিক আছে, তারপর হচ্ছে গ্যারেজের যে ডোর ওপেনার আছে, এগুলো আমাদের দেশে দেখা যায় না, বিদেশেই থাকে, কিছু কিছু যারা একটুখানি একটু আপার ক্লাসের বাড়ি ফাড়িতে থাকে তারা এইসব ইউজ করে, ঠিক আছে? সিকিউরিটির যতগুলো সিস্টেম আছে টেলিফোনে, তারপর হচ্ছে তোর ভিসিআর, তারপর হচ্ছে ক্যাম্প কোডার, ঠিক আছে, রিমোট কন্ট্রোল, ভিডিও গেমস, এইগুলোতে বেসিক্যালি আমরা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করতে দেখতে পাই। এছাড়াও দেখবি পেজিং, ক্যামেরা, পিনবল মেশিন, টয়েস, এক্সারসাইজ ইকুইপমেন্ট, এইগুলোতে আমরা মূলত মাইক্রো কন্ট্রোলার ইউজ করি। অফিসের এক্সাম্পল যদি বলি, ফ্যাক্স মেশিন আছে, মাইক্রোওয়েভ আছে, ঠিক আছে, লেজার প্রিন্টার আছে, কালার প্রিন্টার আছে, পেজিং আছে, এইগুলোতে আমরা ব্যবহার করে থাকি মাইক্রো কন্ট্রোলার। এবার যদি আমরা অটোমেটিক সিস্টেম বা এই ধরনের জায়গায় আসি, মানে ধর ইন্ডাস্ট্রিতে, সেখানে আমরা এয়ার ব্যাগ, যেগুলো তোরা জানিস যে ভালো ভালো যে অডি বা এই সমস্ত যে যে কারগুলো আছে তাতে মানে যে চালাচ্ছে ড্রাইভার এবং যে বসে আছে যতগুলো লোক আছে তার গাড়ির মধ্যে, তারা যেন অ্যাক্সিডেন্টের ফলে বেঁচে যায়, তার জন্য এয়ার ব্যাগ প্রোভাইড করে। ওই সমস্ত গাড়ির দাম অনেক বেশি হয়, তো এয়ার ব্যাগগুলো যে ইউজ করা হচ্ছে বা সেই টাইম মতো এয়ার ব্যাগটা যে ওপেন হবে, এই সমস্ত জিনিস কিন্তু মাইক্রো কন্ট্রোলার বেস হয়। এছাড়াও যে কোনো নেভিগেশন সিস্টেমের জন্য মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়, ঠিক আছে, ট্রান্সমিশন কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়, ক্লাইমেট কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, এই সমস্ত জায়গায় আমরা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে থাকি। তো এর মধ্যে যে যে এক্সাম্পলগুলো তোর পছন্দ হচ্ছে তোরা কিন্তু এক্সামে লিখে দিয়ে আসতে পারিস, ঠিক আছে? বুঝতে পারলি আমার কথা? ক্লিয়ার হয়েছে? বল। হ্যাঁ দাদা। যখনই কোনো ডাউট থাকবে আমাকে কিন্তু অবশ্যই বল, ঠিক আছে? কোনো স্লাইড চল। এবার আমরা আসছি যে মাইক্রো কন্ট্রোলারের 8 বিট মাইক্রো কন্ট্রোলারটা কি? 8051 হচ্ছে একটা 8 বিট মাইক্রো কন্ট্রোলার। সবার প্রথম যে মাইক্রো কন্ট্রোলারটা মার্কেটে এসেছিল সেটা ছিল Motorola 6811, ঠিক আছে? 6811 হচ্ছে মাইক্রো কন্ট্রোলার মার্কেটে সবার প্রথম, কিন্তু Motorola কোম্পানি কিন্তু সেটাকে আর ধরে রাখতে পারেনি। তার থেকেও বেটার একটা মাইক্রো কন্ট্রোলার ডিজাইন করে ফেলেছিল ইন্টেল, এবং ইন্টেলের সর্বকালীন সেরা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে একটা হচ্ছে 805। এরপরেও কিছু কিছু মাইক্রো কন্ট্রোলার মার্কেটে লঞ্চ হয়েছিল, সেটাকে বলে জি ক্লক, একটা হচ্ছে মাইক্রোচিপ পিক মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে? এই চারটে হচ্ছে টপমোস্ট মাইক্রো কন্ট্রোলারের হিস্ট্রি। তার মধ্যে সবথেকে জনপ্রিয় মাইক্রো কন্ট্রোলার এবং আমাদের সিলেবাস অনুযায়ী 4th সেমিস্টারের যে মাইক্রো কন্ট্রোলারটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে শুধুমাত্র ইন্টেল 805। সেই ইন্টেল 805 এর মধ্যে ফ্যামিলির মধ্যে লার্জেস্ট নাম্বার অফ যে মাল্টিপল সোর্স অফ সাপ্লায়ার আছে, মানে যারা কিনা মার্কেটে মাইক্রো কন্ট্রোলার বেচে, তারা কারা কারা? ইন্টেল, অ্যাটওয়েল কোম্পানির নাম শুনেছিস, ফিলিপসের নাম শুনেছিস, আমি তোদেরকে এএমডির নাম একটু আগে বললাম, সিমেন্স, ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাক্সিম। তো এরা হচ্ছে লিডার, এরা হচ্ছে মার্কেটের লিডার। এরা মাইক্রো কন্ট্রোলার ডিজাইন করে, মাইক্রো কন্ট্রোলার সেল করে, মাইক্রো কন্ট্রোলার প্রোডাক্ট সেল করে। তো ইলেকট্রনিক্সদের জন্য এই কোম্পানিগুলো একটা মানে বিশাল বড় ড্রিম কোম্পানি। ইভেন আমার কাছেও এটা ড্রিম, কারণ আমি এখনো অ্যাচিভ করিনি। তো ইন্টেল, অ্যাটওয়েল, ফিলিপস, এএমডি এই সমস্ত কোম্পানিতে জব পাওয়ার জন্য যেটা রিকোয়ারমেন্ট থাকে একটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের, তাদেরকে তুখর হতে হয় কিসে? মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসরে। এই জন্য এই সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। যদি কেউ ইন ফিউচার এখনো সময় আছে
তোরা অনেক ছোট আছিস, টাইম আছে আরো, এরপরে বিটেক করবি, হাতে আরো 3 বছর টাইম আছে। তো এইটা যদি ভালো করে এই সাবজেক্টটার উপরে লেগে পড়ে থাকিস, এই সাবজেক্টটার সাথে সাথে তোকে সি এবং সি প্লাস প্লাস ভালো করে জানতে হবে। আমি এইটুকুনি করি। আর এখন যেহেতু একটুখানি এআই ফেআইও চলে আসছে, পাইথনটা জেনে নিলে বেটার হয়। তাহলে এই 3টে ল্যাঙ্গুয়েজে যদি তোর দক্ষতা থাকে, তার সাথে যদি এই মাইক্রো কন্ট্রোলার যদি ভালো করে শিখে যেতে পারিস, তাহলে আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি, তুই আমাকে খবর দিবি, দাদা আমি ইন্টেল এএমডিতে পেয়ে গেছি। কী ধরনের পোস্টে জব পাওয়া যায়? ভ্যালিডেশন, মানে হচ্ছে সার্কিট বোর্ড ভ্যালিডেশনের জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসকি কোডার বলে একটা কোডারের রোল হয়, ওইখানে জব পাওয়া যায়। মিনিমাম প্যাকেজ হয় মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা তো মিনিমাম প্যাকেজ হয়, ঠিক আছে। ইন্টারভিউ রাউন্ডটা অনেক কঠিন হয় হয়তো, বাট স্টিল যদি তোরা লেগে থাকিস 3-4 বছর বাদে কিন্তু তোরাই আমাকে এসে বলবি, দাদা আমার হয়ে গেছে। তো আমার জাস্ট অ্যাজ এ অবজেক্টিভ টিচার হিসেবে তোদেরকে এই রাস্তাগুলো দেখিয়ে দেওয়া যায়, কোন জায়গাতে কেরিয়ার তোদের জন্য সব থেকে বেটার হতে পারে। ইলেকট্রনিক্সে তোরা নিজের সাবজেক্ট পড়েছিস, সেই সাবজেক্টের উপর জব করবি, তার সাথে হায়ার প্যাকেজে জব করবি, তোদের জীবনটা অনেক বেশি সুখের হবে। মানুষ কখন কষ্ট পায় জানে, যখন কেউ কোনো একটা টপিক নিয়ে পড়েছে কিন্তু সে সেই ফিল্ডে জব না পেয়ে অন্য ফিল্ডে করতে হচ্ছে, তার সংসার চালানোর জন্য, তার নিজেকে চালানোর জন্য, ইয়ে স্যার না, সেটা অনেক বেশি দুঃখের বিষয়, হ্যাঁ কি না বল? ইয়ে স্যার। কিন্তু যে নিজের সাবজেক্ট পড়েছে, সেই সাবজেক্ট সে সেই সাবজেক্টের উপর কাজ করছে, সে ডেইলি বেসিসে খুব মজা পাবে। এই তো আমি কলেজে পড়েছিলাম, এই তো আমাদের কেউ না কেউ একটা দাদা এইটুকুনি বলেছিল, এটাই ইন্ডাস্ট্রিতে এইভাবে অ্যাপ্লাই হচ্ছে, তখন নিজের চোখে দেখবি যারা থিওরি করেছে সেগুলো অ্যাপ্লাই হতো। তো তোর ভালো লাগবে ইন্টারেস্ট রোড ম্যাপ জানতে, যে দাদা আমি কেরিয়ারটাকে কীভাবে এই কেরিয়ারটাকে পিক করবো বা নেবো, নিয়ে আমি কীভাবে আফটার বিটেক এইটাতে অ্যাপ্লাই করতে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের জন্য আমি বারবার বলছি। আর এরা হচ্ছে সব থেকে টপ মোস্ট কোম্পানি, যারা কিনা তোকে সব থেকে বেটার প্যাকেজ দেবে এবং ভালো জব রোল দেবে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, তো 8051 এর কিছু ফিচার্স আছে। 8051 ইন্টেল কোম্পানি ইন্ট্রোডিউস করেছিল, যেটাকে MCS 51 বলেও বলা হয়, অনেকগুলো বইতেও লেখা আছে, ভাবলাবি না। MCS 51 মানে হচ্ছে 8051 এর কথা বলছে, যেটা ইন্টেল কোম্পানি বানিয়েছিল 1981 খ্রিস্টাব্দে, ঠিক আছে। সালে, সরি খ্রিস্টাব্দ বলবো না, সাল। তো 8051 একটা 8 বিট মাইক্রোপ্রসেসর, মানে এর যে ডেটা বাসটা আছে, এর ডেটা বাসটা 8 বিটের, মানে অ্যাট এ টাইম 8খানা বিটের ডেটাকে হ্যান্ডেল করতে হবে। 8খানা বিটের ডেটা মানে 8টা 1, বুঝতে পারলি? বুঝতে পারলি কি পারলি না? 8টা 1 বা 8টা 0, তাহলে অ্যাট এ টাইম এতগুলোই ওর ডেটাকে একসাথে হ্যান্ডেল করতে হবে। এর থেকে বেশি ডেটা দিলে ও পারবে না। তাহলে এর যে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যে সিপিইউটা আছে, সে কিন্তু অ্যাট এ টাইম কত ডেটা হ্যান্ডেল করতে পারে? 8 বিটস অফ ডেটা। এটাও এমসিকিউ আকারে কিন্তু আসে, যা যা বলছি ভালো করে এই কথাগুলো কানে দিবি। 8 বিটস অফ ডেটাকে অ্যাট এ টাইম অ্যাক্সেস করতে পারে। ক্লক ফ্রিকোয়েন্সি কত হয়? ক্লক ফ্রিকোয়েন্সি হয় হচ্ছে 1 থেকে, এটা অ্যাকচুয়ালি ভুল লেখা আছে, প্রিন্টটা ভুল হয়ে গেছে, এটা 10 হবে। 10 থেকে 16 মেগাহার্টজ ক্লক ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। 10 থেকে 16 মেগাহার্টজ ক্লক ফ্রিকোয়েন্সি থাকে, 8 বিটের ডেটা অ্যাট এ টাইম অ্যাক্সেস করতে পারে। এছাড়াও যে ফিচার্সগুলো আছে সেটা হচ্ছে 128 বাইটের র্যাম থাকে, 4 কিলোবাইটের রম থাকে, অন চিপ রম, কিন্তু ম্যাক্সিমাম তুই রম কতটা ব্যবহার করতে পারবি? 64 কিলোবাইট। এই 64 কিলোবাইটের মধ্যে 4 কিলোবাইট হচ্ছে অন চিপ র্যাম, সরি রম, অন চিপ রম, আর এক্সটার্নাল রম কত বাকি রইল? 60 এক্সটার্নাল রম। এইভাবে খাতাতে লিখে রাখতে পারিস। আশা করছি তোদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। দুখানা টাইমার থাকে, টাইমারগুলো সব 16 বিটের হয়, ঠিক আছে। 1 সিরিয়াল পোর্ট থাকে, 4খানা ইনপুট আউটপুট পোর্ট থাকে, 4খানা ইনপুট আউটপুট পোর্ট কি? P0, P1, P2, P3। প্রত্যেকটার মধ্যে 8খানা করে পিন থাকে। তাহলে টোটাল কয়টা পিন হলো? 32খানা। আর 2খানা এক্সটার্নাল এবং 3খানা ইন্টারাপ্ট সোর্সেস থাকে, ঠিক আছে। তো এই ফিচার্সটা পরীক্ষাতে আসে, যে 8051 এর ফিচার্স লেখো, 3 নম্বর 2 নম্বর মার্কস আসতে পারে, সেইখান থেকেও কোশ্চেন হতে পারে, অথবা কোশ্চেন ছোট ছোট করতে পারে, বলতে পারে যে টোটাল রম অ্যাক্সেস করতে পারে মাইক্রো কন্ট্রোলার কতটা, মাইক্রো কন্ট্রোলারের টোটাল র্যাম কত আছে, অপশনে দিয়ে দিল 128 বাইট, 256 বাইট। তো তোরা জানিস কি অ্যান্সার তোরা দিয়ে আসবি। তারপর তোদেরকে জিজ্ঞাসা করতে পারে যে মাইক্রো কন্ট্রোলারের যে টাইমারগুলো আছে ওটা কত বিটের, তোরা বলবি 16 বিটের। ইয়েস আর নো, বাকি না, তাই তো? হ্যাঁ স্যার। তো বোঝা যাচ্ছে আমার পড়ানো বোঝা যাচ্ছে? বলো। হ্যাঁ ক্লিয়ার? অল ক্লিয়ার?
অল ডাউট ক্লিয়ার? কিছু ডাউট আছে এখন অব্দি যা পড়িয়েছি? কোনো কনসেপ্টে কোনো প্রবলেম কিছু? না স্যার। থ্যাংক ইউ। এবার আমরা সেটাকেই কন্টিনিউ করি। তাহলে আমরা এখানে 8051 এর যে ক্লক সাইকেল হয় 12টা ক্লক সাইকেল থাকবে। এই জিনিসগুলো বলবো ক্লক সাইকেল কি, এগুলো আজকে প্রথম দিনে অত কিছু বলছি না। 12খানা ক্লক সাইকেল থাকে, 12খানা ক্লক সাইকেল এক একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে হেল্প করে। অ্যাপ্লিকেশন শুড বি রান ইউজিং স্লোয়ার ক্লক স্পিড টু রিডিউস দ্য পাওয়ার কনজাম্পশন। ঠিক আছে, এটা মাথায় রাখিস। এছাড়া বাকি যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদেরও কিছু ফিচার্স এখানে প্রোভাইড করা আছে, এটা লেস ইম্পর্টেন্ট অ্যাজ পার দ্য সিলেবাস। বাট যদি তোদের মনে হয় যে আমি আরো জানতে চাই দেন এই চ্যাপ্টার গো থ্রু করতে পারিস, আদারওয়াইজ ঠিক আছে। ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। বোঝা গেল? চলো নেক্সট আছে। এটা হচ্ছে 8051 এর ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রাম বা এই ডায়াগ্রামটা আঁকতে পারিস। তো এই হলো বেসিক্যালি ব্যাপারটা। আজকে আমি বেশি পড়াবো না, আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, আজকে বেশি জন আসেও নি। তো আমাকে বল এই অবধি কোনো ডাউট আছে কিনা, এই ছবিটা দিয়ে নেক্সট দিন স্টার্ট করবো। ঠিক আছে, বল। না স্যার, কোনো ডাউট নেই। এবার আমি তোদেরকে এখান থেকে সাজেশন দেবো। এখন থেকে প্রথম দিন থেকে সাজেশন দেবো, প্রত্যেক দিন ক্লাসের পরে সাজেশনের কোশ্চেনগুলো খাতায় লিখে নিবি। ঠিক আছে, আর সেই কোশ্চেনগুলোর অ্যান্সার রেডি করে রাখবি খাতাতে। কাউন্ট যদি কোনো ক্লিয়ার? আর হ্যাঁ, বই ছয়ের নাম বলে দেবো, তাই তো? তাহলে আমি আমি সব বইয়ের বইয়ের নাম বলে দিচ্ছি, আগে নেই সাজেস্টিভ কোশ্চেন যেটুকুনি পড়িয়েছি সেইটুকুনির মধ্যে সাজেস্টিভ। যে খাতাটা বানাচ্ছি এই সাজেশনগুলো পড়ে যাবি প্রথম দিন থেকে খাতা, এটা ইম্পসিবল ব্যাপার হবে। ঠিক আছে, সাজেস্টিভ কোশ্চেন। এক নম্বর কোশ্চেন, যেটা বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার, বুঝে যাচ্ছি। one you and now one. Just accident. Difference between microcontroller and microprocessor. Explain features of microcontroller 8051. That's it. হ্যাঁ স্যার। What is হ্যাঁ e-service? এই চারটে, পাঁচটাও নয়, চারটে কোশ্চেন করছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। লেখা হয়ে গেছে। এবার বইগুলোর নাম বলে দিচ্ছি। সব থেকে ভালো বই কিন্তু সবসময় বুঝতে পারবে কিনা একটু চাপ আছে, কারণ লেখাগুলো অনেক কঠিন। সেটা হচ্ছে হয়তো অনেকেই জানিস মাঝিরি বলে একটা বই আসবে, সেই মাঝিরি বইটা সবাই ফলো করতে পারি। বুকসগুলো বলে দিলাম, ঠিক আছে? মাঝিরি বইটা ফলো করতে পারিস, এটাই হচ্ছে সব থেকে বেস্ট বুক। আর কিছু তো বই সেরকম নেই,
এছাড়া কিছু আছে। দাদা মনীষকে পারতে কি দাদা গোলসিটে পেয়েছি, গোলসিট বইটা। বই? হাসলি কেন? বলেছিলাম মনি মনি কি বলেছি। দাদা আমি একটা পেয়েছি কি ভি উদয় শঙ্কর এরকম। সব থেকে বেস্ট বই, ঠিক আছে? তুই চাইস ইন্ডিয়ান রাইটার, তাহলে রাজকমল। আর এছাড়া যে বইগুলো আছে স্যার ওই এই বইটা পেয়ে দুটো বই থাকতে পারে। আর তো সেরকম কোনো উদয় সালকারা বলে একটা বই, তাই তো? পিয়ার আমার কাছে আছে। চলে যায় ভালো, মোটামুটি এটাকে আমি থার্ড অপশনে রাখছি। এটা আছে থার্ড অপশনে রাখছি। উদয় সালকারা ওটা আমি নিচ্ছি, ওটা আছে আমার কাছে। ওটা মোটামুটি বুঝতে পারিস। বেস্ট বই আমি উদয় সালকারাটা ঠিক আছে, বাট বেস্ট বই হচ্ছে এটা। আর নয়তো আরেকটা খুব সহজ, মানে এক্সামে পাস করার জন্য সব থেকে বেস্ট বই, সব থেকে ভালো শেখার জন্য বই হচ্ছে এই দুটো। পাস করার জন্য সব থেকে ভালো বই আমি বলবো উমা রাও, কে উমা রাওয়ের একটা বই আছে, জানি না পাবি কিনা। কে উমা রাও আন্ধে পল্লবী বলে আছে, ঠিক আছে? সাউথের বই, এরা একটা বই লিখেছে। এদের বইটা অনেক ইজি এবং ভালো বই, এটা দেখতে পাচ্ছি। এই কটা বই আমি রেকমেন্ড করবো মোটামুটি দেখার জন্য, ঠিক আছে? দেখ এগুলো যদি অ্যাভেলেবেল পাস লাইব্রেরিতে কিনে নিবি, আবার তুলে নিবি, ঠিক আছে? ব্লক ডায়াগ্রামটা সবাই আইকেন নিস। আর এই কটা কোশ্চেন একটু রেডি করে নিস নিজের খাতায়। এই কটা কোশ্চেন কিন্তু সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে। যেটা বলছি রমেশ গাঁওকর বলে একজনের বই পেয়েছি, ওটা ভালো। ওই রমেশ গাঁওকর তো ভাই মাইক্রো প্রসেসরের বই, মাইক্রো কন্ট্রোলার তো দেখে নি, পুরো বইটাই মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলারে কিছু নেই। রমেশ গাঁওকর মাইক্রো প্রসেসরের জন্য বেস্ট বই। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করছি। চল শেষ, একটা পার্ট শেষ হলো তাহলে আজকে। তাহলে আজকে শেষ হলো হচ্ছে কি তোর, আরে আমার এখানে আছে আপু 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 করে যাচ্ছে, ঠিক দাঁড়া। মোর পেইড কোর্সে যদি যাই তাহলে ওখান থেকে একটা ভিডিও কমপ্লিট হলো আজকে। বেসিক লেকচার 2 আছে পরে, ওটা আমি পরে চালাবো, আবার দুপুরের দিকে চালিয়ে দেবো। তাহলে তোর আর্কিটেকচারটা দিয়েছে, ঠিক আছে চল বাকিটা পরে দেখাবে।